মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠে বলল, তোমায় কি বলেছি শুনেছ? বিয়ের আশা বাদ দাও। তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এতটুকু একটা জীবন তোমার। বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজের চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে তবে আগেই যাই। পরে তো মায়া আরও বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলেছি আম্মু? তোমরা কি আর আমায় চিরদিন রেখে দেবে বলো? একদিন তো হস্তান্তর করা হবে আমাকে। তবে আজ কেন নয়? জীবনটা আমার এই এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়েই যাবে। পড়ে বা কিনা। চিত্রা। মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। সেই বিস্ময়ের স্রোতে যেন কথারই খেই হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টুমিতে মত্ত থাকা চিত্রার আজ কথাগুলোর ওজন বেশি। এত ভারী কথা যে আশা করেননি মুনিয়া বেগম। তাহলে আজ মেয়েটিকে এত অপরিচিত কেন লাগছে কেন? কেমন অপরিচিত একটা অভয়ম মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তন্মধ্যেই নুরুল সওদাগরের আগমনে কথার নদীতে ভাটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবরের চেয়ে আজ হাসির রেখা বেশ গভীর। চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ তবে? মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে বলে উঠলেন, আমার মেয়ের ধ্বংসনা ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়, তাই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভিতরে যত না পাওয়া হাহাকার ছিল সব মিলিয়ে গেল। জীবনের 18টা বছর সে কেবল অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এ কথা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নেবে, তবুও তো তার বাবার ভালোবাসা পাবে, এই ঢের। আচ্ছা, চিত্রা তোমার মেয়ে? কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত যাবে না? স্ত্রীর বিদ্রূপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। সে বেশ খানিকটা জোরেই বলল, মোনা, সাবধানে কথা বলো। বাড়ি ভর্তি মেহমান, নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইব না নিশ্চয়। ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে আসছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্যই আমার মেয়ের এ সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চড় বসালো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছেই অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এ জীবনে হুট করেই তার চাওয়া পাওয়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফলেই বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। ভিনদেশের মাটিতে পা রেখেছে অবনী। আজ 5 দিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনী কোথাও নিজেকে একা ফিল করে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধ হয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চায়। মানুষেরাও সে বদল আসতে পারে, তা যেন আমরা ভাবতে পারি না বা কোথাও একটা মানতে পারি না। হিমশীতল কেবিনের সাদা রঙের আরাম কেদারাটায় বসে বসে ঝিমুচ্ছে অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। চেরির শরীরের বেশ উন্নতি দেখা দিচ্ছে। এতদূর আসাটা সার্থক, কিন্তু তবু মনে কোথাও শান্তি নেই।
অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ এপাশ ওপাশ হাতড়ে নিজের ফোনটা হাতে নিল। কল লাগালো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনই এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলে না আমজাদ সওদাগরের বাসায়। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামায়নি। অথচ আজ মাঝরাতে তার এই কথাখানা মাথায় এলো। গত 5 দিন যাবৎ অবনী হসপিটালেই আছেন। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রামও নিতে বলেননি। প্রথমবার কলটা বাজতে বাজতে কেটে গেল। অবনী মুখ চোখ কুঁচকালো। তার হঠাৎ করে সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই ভিনদেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত চেরির দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতে এসে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসায় যাওয়ার। যতটুকু জানে সে, হসপিটাল থেকে বাসার দূরত্ব মাত্র আধা ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রির যে কোনো মূল্যেই তার সংশয় অস্বস্তির পরিমাপ সমাপ্তি ঘটাতে হবে। তার মন যে মিছে ভয়ের আতঙ্কে তোলপাড় হচ্ছে, তা এই মুহূর্তেই মিটাতে হবে। হসপিটালের নার্সকে চেরির কাছে রেখেই এই ভিনদেশের অপরিচিত রাস্তায় পা চালালো বাঙালি এই নারী। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি থাকে, যারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাই চিত্রাকে দেখতে এসেছে। নুরুল সওদাগরের ডিপার্টমেন্টেরই একজনের ছেলে সে। নাম নওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট সুস্বাস্থ্য। কি ভীষণ সুন্দর। কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে। ছেলেটার মা বাবাও ছেলেটার সাথে এসেছে। বেশ সুশীল পরিবারই মনে হলো। বেশ হেসে খেসে কথা বলল। এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে কেবল ঠাঁই বসে রইল। ড্রয়িং রুম জুড়ে সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনিও হাসবেন্ড মাহাতাবও আছে। শুক্রবার যেহেতু তার অফিসও বন্ধ। ছেলের বাড়ির থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগরের মুখের হাসিটা বিশ্বস্তি লাভ করল। অথচ সবাই তখনও হতভম্ব, আহম্মক মনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকে ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজল সওদাগর সেখানে উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাব জানিয়েছে, তখনই দুই ভাইয়ের এক রকমের কথা কাটাকাটি হয়েছে। এই প্রথম আফজল সওদাগরের কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই। সেই কষ্টে দৌড় দিলেন সে। যা ইচ্ছে করুক গিয়ে সবাই। তুহিনও বেশ চিৎকার চেঁচেমেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে। তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে। পাত্রের মা হাত জোড় করে বেশ বিনীত স্বরে বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে। মায়া মায়া মুখ, আপনারা দেখুন। আমরা চাচ্ছি আজ একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা। সবাই বেশ ভয়ে আছে এই ভেবে যে নুরুল সওদাগর না আবার হ্যাঁ করে দেয়। ভাবসাবও ঠিক তেমনই মনে হচ্ছে। কথা ঘোরালো মাহাতাব। বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথায় হয় না। আপনারা খাবার খান, আমাদেরও তো পারিবারিক আলোচনা আছে, আমরা তা সেরে নিই। তাছাড়া তো মেয়েরও একটা মতামত আছে, তাই না? ভদ্রমহিলাও সম্মতির সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই স্বস্তির শ্বাস ফেলল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন। যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। সবাই যখন নিজ নিজ বাকবিতণ্ডায় ব্যস্ত, চিত্রা তখন পথ ধরল ছাদের দিকে। বাহার ভাইয়ের উপর অভিমান আর বাবার
ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় সে অনলে ঝাঁপ দিতে যাচ্ছে। তবুও কি বাহার ভাই তাকে আটকাবে না, বলবে না থেকে যেতে? বাহার ভাই বললে চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে, এমনকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না। পেঁজার তুলোর দলেরা ছুটে যায় আকাশ ঘেঁষে। কেমন হাওয়ায় মিঠাইয়ের মতন দেখতে লাগে, আদরের তুলতুলে। অথচ আজ আকাশে হাওয়ায় মিঠাইয়ের মতন তোলা নেই। আকাশে আজ ধ্বংসাত্মক রূপ। চিত্রার হৃদয়ের ভয়ানক বিধ্বস্ততা বোধহয় ছেয়ে গেছে আকাশেও। নিচে পারিবারিক বাকবিতণ্ডটা চলছে। চিত্রা বেশ করে ছাদে চলে এলো। বাহার ভাইকে এক নজর দেখার অসুখে ধরেছে তাকে। যে কোনো মূল্যেই হোক এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে। নীল শাড়ির আঁচল বাতাসে উড়ছে। ছাদে উঠতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার ভাই ছাদের কবুতর দুটোকে খাবার খাওয়াচ্ছেন। কবুতর দুটো চিত্রার। কবুতর দুটোকে ঠিক পালে না সে, সবসময় ছেড়ে রাখে। যখন ইচ্ছে হয় তারা ফিরে আসে, খাবার খায়, চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজেদের মন মতন চলে যায়। বাহার ভাই কখনো এদের এত আদর যত্ন করেনি, আর আজ কিনা খাবার খাওয়াচ্ছে। চিত্রা ধীর পায়ে বাহারের সামনে এসে দাঁড়ালো। খুব মনোযোগ দিয়ে দেখলো লোকটাকে। নিচে তাকে দেখতে আসা নওশাদ নামের ছেলেটা বাহার ভাইয়ের থেকেও বেশি সুন্দর। উচ্চতায় একটু কম, তবে বেশ সুন্দর, ভদ্র, সুশীল, সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র, অসামাজিক, বেকার। এত এত নেগেটিভিটি, তবুও যেন বাহার ভাইয়ের তুলনা কারো সাথে হবে না। তবুও বাহার ভাই অনবদ্য। আরে চিত্রা যে, তা এই সময়ে ছাদে? বাহারের কথায় ধ্যান ভাঙল চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথা জিজ্ঞেস করলো, অথচ মানুষটার সাথে তার নীরব একটা মান অভিমান চলছে। যেই মান অভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায়। কথা টথা না বলার ব্রত করলে নাকি? বেশ ভালো তো। কথা না বললে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে, একটা পাত্তা পাবে, বুঝলে? তোমার বাপ তো এমনিতেই দাম কম দেয়। এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও, তাহলে খারাপ হবে না। বাহারের ঠাট্টা মারা কথায় খানিক রেগে গেল চিত্রা। রাগী কণ্ঠে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব কথা বলবেন না। আচ্ছা, বলবো না। বাহার খুব সহজভাবে যেন মেনে মেনে গেল চিত্রার কথাটা। চিত্রার রাগ আবার হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়েছে তো? মান অভিমান কিনারে রেখে চিত্রা ধীর কণ্ঠে বলল, বাহার ভাই, আমি নীল শাড়ি পরেছি, কিছু বললেন না তো? বাহার কবুতরকে খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে, তারপর আবার নিজের কাজ করতে করতে বলল, বেশ ভালো তো। তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না, তুমি বরং সাদা শাড়ি পরতে, মেঘের মতো লাগবে। বাহারের কথায় চিত্রার অভিমানীরা মাথা চাড়া দিয়ে উঠল, চোখ মুখ টলমল করে উঠল। বাহার ভাই এভাবে বলতে পারলো, অথচ অষ্টাদশী বোঝেনি বাহার ভাই তার গোপন একটা ইচ্ছের কথা কেমন করে জানিয়ে দিল। বুঝলে অভিমানের জায়গাটা ভালো লাগা সৃষ্টি হতো যে। বাহার আর চিত্রাকে সিক্ত করতে আকাশ ছেড়ে বেরিয়ে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করেই তার আগমনে তাজ্জব মানব মানবী ভিজে গেল একাকার দুজনে। তন্মধ্যেই চিত্রে বলে উঠল, বাহার ভাই, আজ আমাকে দেখতে এসেছে। ওরা আজ আংটি পরিয়ে যেতে চায়। ওহ, তাই নাকি? বাহ, দারুণ খবর দিলে তো। মিষ্টি খাওয়াবে না? চিত্রা অবাক হলো বাহারের উত্তরে। বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানতেন না এটা? না তো, তোমাদের পারিবারিক ব্যাপার আমি আর কেমন করে জানবো? উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিলেও চিত্রার মন মানতে চাইল না। সে দিবানিশি যে মার ছেলেটার জন্য পড়ে, সে ছেলেটার কি তার এত বড় খবরটাই জানতো না? এ কেমন মানুষ?
চিত্রার অশ্রুরা ততক্ষণে বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আপনি কি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ, বলবো তো। নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। কিন্তু তুমি তো বাবার ভালোবাসার কাঙালি। তোমার যেন সেই ভালোবাসা মিলে, নিজের বাবার কাছ থেকে না হোক, জীবনসঙ্গীর বাবার থেকেই না হয় পেলে। বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল, মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কেন রক্তক্ষরণ হচ্ছে? ভালোবাসা এত যন্ত্রণা কেন? বাহার ভাইরা এত অবুঝ কেন? যাও চিত্রা, নিচে যাও। তোমার সুপুরুষ হবু বর হয়তো অপেক্ষা করছে। সুন্দর মানুষের আশেপাশে থাকলে তোমারই লাভ। সুন্দর মানুষ দেখলে চোখে একটু প্রশান্তি মিলে, বুঝলে? আমরা তো শালা পুড়ে ছাই, অথচ এই ছাইকে আমার চাই। চিত্রার এত আবেগীয় কথাকেও বাহার বরাবরের মতো হেসে উড়িয়ে দিল। গাছাড়া ভাবে বলল, শোনো মেয়ে, বয়ঃসন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে। এই বয়সে ঠোঁট পুড়ে যাওয়া উন্মাদ বখাটেদেরই বেশি ভালো লাগে, কিন্তু যখন বাস্তবতা বুঝবে তখন এই ভালো লাগা বড় জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই হবে না। যাও নিচে, তোমার অপেক্ষা করছে সবাই। চিত্রার কান্নার স্রোত বাড়ল। দুকদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চারণ করল, বাহার ভাই। বাহার থামিয়ে দিল চিত্রাকে, গম্ভীর স্বরে বলল, যাও রঙ্গনা, বখাটে বাহার তোমার না। জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার। বাহারা কেবল মনের ফ্যান্টাসি। চিত্রার কথা বলতে গিয়ে কথা বলা হলো না। আবার কত অনুমতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক। তবে তাই হোক, বাহার ভাইয়ের না হয় নাই হলো চিত্রা। ভিজে যাওয়া ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা বাড়াল সিঁড়ির দিকে, বাহার দুহাত মেলে আকাশপানে তাকিয়ে বলল, শুনছ গো মেঘ, বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না। অষ্টাদশের হৃদয়ে বাহার আর এক্কা দোক্কা খেলবে না। বাহার যে খুব নির্মমভাবে এই দুটো জিনিস ভেঙে দিয়েছে। বাহারের আর কেউ নেই মেঘ, না গিটার আর না অষ্টাদশে। চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠল বাহার ভাই, ভালোবাসা যদি হয় পাঠশালা, প্রেমের আর এক নাম কাঁটার জ্বালা, কাঁটার জ্বালা। নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ, মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস। ঠিক 40 মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন। বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। অবনী বেগমের 22 বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেনি। তবে আজ কেন হারানোর ভয়? হয়তো মায়া। এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়া পড়ে যায়, যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এই মায়া আর অভ্যেসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বুলায়। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়ির গেটের সামনে একটা লাইট জ্বলছে। লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জ্বলজ্বল করছে। অবনী বেগমের পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা, মিসেস চেচি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে। ঠিক এই মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধহয় বাড়িটার ভেতর যাওয়া উচিত হবে না। ভিনদেশে যা লুকিয়ে আছে তা ভিনদেশেই না হয় লুকিয়ে থাক। বয়স তো অনেক হলো, আর কদিনই বা বাঁচবে। কি দরকার হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চলল। অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই রইল। জেনে গেলেই তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি। সেই ভালোবাসা আগলে রাখতে পারল না, বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে।
কিন্তু কখন যেন আষ্টেপৃষ্ঠে সে পরিবারের মায়ায় পড়ে গেল, টেরই পেল না। অথচ অসময়ে মায়া বেড়ে কি লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয়। অবনী বেগম আধার রাস্তায় আবার পা বাড়ায় হসপিটালে ফিরে যাওয়ার জন্য। হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই, ধীর পায়ে যাওয়া যাবে। চারপাশে ততক্ষণে ভোরের আলো ফুটে যাচ্ছে, নীলাভ আকাশ, শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না। অজপাড়াগা এর এক সহজ সরল মেয়ে ছিল সে। বাবা আর আর সে ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে? 15 কিংবা 16। গ্রাম ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিল সে। এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম করেই তো জীবন কাটছিল বেশ। পড়াশোনাও করতো না। তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের, তার উপর অজপাড়াগা। পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার। দেখতেও বেশ ছিল। বাবা ছিল দিনমজুর। সারাদিন খেটে খুঁটে যা রোজগার করত তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি। উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান যায় যায় অবস্থা সকলের। কি গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে। শরীরে একটা চকচকে হলুদ রঙের ত্রিপিস, গোসল করায় চুলগুলো খোলা, যা বাতাসে দোল খেয়ে যাচ্ছে। গলায় একটা তাবিজ, শুকনো সরু দেহখানা নিয়েছে, জারুল গাছের তলায় বসে কামরাঙা খাচ্ছে বেশ আয়েশ করে। সাথে তার বন্ধু বান্ধবের দল। হুট করে সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামলো। এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। বিধায় নতুন আরেক অনেক বড় বড় পুলিশ অফিসারের পোস্টিং হয়েছিল সেথায়। পুলিশের গাড়ি দেখতেই অবনীর বন্ধুবান্ধব সব ছুটে পালালো। আকস্মিক ঘটনায় তাজ্জব অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল, আকস্মিক কোনো কিছুতে সে নিতে পারত না। মাঝে মাঝে সে উদ্ভট কথাও বলে ফেলত উত্তেজিত হয়ে। সেদিনও ঠিক এমনটা ঘটল। পুলিশ থেকে সব ছেলে মেয়ে যখন পালিয়ে গেল, অবনী তখনও ঠায় বসে আছে। তখন ছেলে মেয়ে পুলিশকে বাঘ ভাল্লুকের মতন ভয় পেত। যে নাকি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপগাড়ি থেকে তখন বেশ সুঠামদেহী শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতন পুরুষ নেমে এলো। নেমেই সে অবনীর কাছে চলে এলো। অবনীর হাতে কামরাঙা চোখে বিস্ময়। লোকটি অবনী বেগমের কাছে এসে ভরাট স্বরে প্রশ্ন করলেন, এই যে নারী, গাছতলায় কি শুনি? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগম আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যায়নি। সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলমল করে উঠল। ঠোঁট উল্টে ফেলল, কেঁদে দিবে দিবে ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভড়কে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই যে জারুল কন্যা, কেঁদো না, ভয় পাচ্ছ? আমি তোমায় বকিনি তো। জারুল কন্যার নাম শুনতেই অবনী বেগমের কান্না থেমে গেল। সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে এলো। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অবনীর। অতীত ভাবতে ভাবতে আকাশের নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘে ভরে গেছে। দিনের আলো ফুটে গেছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে, টেরই পেল না। অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসের গান গায় অতীত নিয়ে। আজ শনিবার, সওদাগর বাড়িতে তুমুল নীরবতা, হইচই নেই কোনো রকমের। তৃষান আর দিশান আজ হোস্টেলে চলে গিয়েছে, ওহি ভার্সিটিতে, চিত্রা নিজের কলেজে। ছেলেরা যে যার যার কাজে। তুহিন গতকাল রাগ করে যে বাহিরে গেল আর ফিরে আসেনি। তুহিনের রাগ বরাবরই অনেক বেশি। খুব সহজে না রাগলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না। চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল।
খাবার টেবিলের হইচই আর হয় না, টিভির চ্যানেল নিয়ে ভাই বোনদের আর মিছে তুমুল ঝগড়া হয় না, মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আর এক দফা বাকবিতণ্ডটা আর হয়নি। কেমন বাড়িটা প্রতিটি কোণায় হাহাকার লেপ্টানো। আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন, কপালে হাত রেখে চোখ দুটি বন্ধ। রোজা সওদাগর কপালের ঘাম মুছতে ঘরে প্রবেশ করতেই তার চোখ যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে। রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য এই রোজা সওদাগর কত কিছুই না করেছে, কত অন্যায় না মেনে নিয়েছে কেবল স্বামীর মুখের হাসি দেখার জন্য। অথচ আজ সেই স্বামী কিনা নিশ্চুপ, এ পরিবারটাকে সবসময় এক আঁচলের, তবুও আজ কোথাও যেন ভাঙার সূত্রপাত দেখা দিয়েছে। একটা নারীর সংসারের সবচেয়ে বড় আর যে কিছুই নেই, একটা নারীর সংসারের চেয়ে বড় আর যে কিছুই নেই, স্বামীর এক ধ্যানে মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাছটায় এসে বসলেন, ধীর কণ্ঠে শুধালেন, আপনি কি জেগে আছেন? আফজাল সওদাগরের ধ্যান ভাঙল, কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না। যেমন আছে তেমন থেকেই বললেন, হ্যাঁ জেগে আছি, কিছু বলবে? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা? যে ভাইদের জন্য এত কিছু করলাম, আজ তারাই দাম দিচ্ছে না। এই যে কষ্ট আর আছে বলো? মা বাবা যখন মারা গেলেন, দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি, অথচ আজ আমি মূল্যহীন। রোজা সওদাগরের খারাপ লাগলো, তার স্বামীর কষ্ট যে সে মানতে পারে না কখনোই। রোজা সওদাগরের আশ্বাসের স্বরে বললেন, আপনি চিন্তা করবেন না, নুরুল আজকাল কেমন হয়ে গেছে, বয়স বাড়ছে তো। আর আপনি তো চিত্রার বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন, তা আটকেছে? আপাতত দেখে গেছে, পরে কথা আগানো হবে বলা হয়েছে। আর মন খারাপ করবেন না। আফজাল সওদাগর ধপ করে উঠে বসলেন, চোখ তার কেমন হলদেটে ভাব। সে তার স্ত্রীর হাত দুটো মুঠো করে ধরল, কেমন অসহায় কণ্ঠে বলল, পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি, তুমি আমারে অভিশাপ দিচ্ছিলে না তা? তাই না? তাই তো আজ এ অবস্থা আমার। স্বামীর কথায় আঁতকে উঠল রোজা, তবা করে বলল, কি বলেন আপনি? আপনারে অভিশাপ দেওয়ার আগে আমার জিহ্বা খসে পড়ুক। আর আপনি যা পাপ বলছেন তা তো পাপ না। আপনি তো জানেন না, আমার আল্লাহ জানে সেটা, আপনি সব ভাববেন না। আফজাল সওদাগর অনবরত মাথা নাড়তে বললেন, এটা পাপই বিবি। আমি তোমাদের ঠকিয়েছি, নিজের স্বার্থে আর একজনকে ঠকিয়েছি, ওদের মৃত্যুতেও তো আমার অভিশাপ দিয়েছে। স্বামীর কথায় ভরকে গেল রোজা সওদাগর, উৎকণ্ঠিত স্বরে কণ্ঠে বললেন, কাদের মৃত্যু? আফজাল সওদাগর উত্তর দিলেন না। আফসোসের অশ্রু গড়িয়ে গেল তার গাল বেয়ে। গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। সাদা কলেজে ইউনিফর্মটা লেপ্টে গেছে শরীরে, চুলের মাঝে দুই বেনি, পিঠে বইয়ের ভারী ব্যাগ। গতকাল তার দেখা দেখিটা সে অবধিই সীমাবদ্ধ ছিল। মাহাতাব দুলাভাইয়ের কারণে তা বেশি দূর অবধি আগায়নি। আবার নওশাদ নামের লোকটাও বলেছে সময় নেওয়া উচিত দুপক্ষের। চিত্রার মনে কেমন যেন অশান্তি, বিরক্তিতে শরীরের প্রতিটা অঙ্গ জ্বালা দিয়ে উঠছে। জীবনটা তার এত অসহ্য ছিল না তো কখনো। আগে তার বাবা তাকে পছন্দ করতো না, সে জানতো না বাবা কেন তাকে অপছন্দ করত। কিন্তু যখন সে জানল বাবার অপছন্দের কারণ, তখন থেকে চিত্রা নিজেই আর নিজেকে পছন্দ করছে না। জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল। এই চিত্রা দাঁড়া। পথের মধ্যে চিরপরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা। পিছে ঘুরতে চোখে পড়ল ওহিয়াপার লাল টুকটুকে মুখটা, গরমে লাল হয়ে গেছে। চিত্রা কিঞ্চিত হাসল। আপাকে দেখে ওহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে। আপা, তোমার ক্লাস শেষ? না রে, ভালো লাগছে না, যা গরম, বাসায় গিয়ে ঘুম দিব। তোর ক্লাস শেষ? হ্যাঁ আপা। তো চল একসাথে বাসায় যাই। ফুচকা খাবে চিত্রা?
ওহি আবার প্রস্তাবে অবাক হলো চিত্রা। ওহি কখনোই বাহিরের খাবার পছন্দ করে না, আর আজ সে কিনা ফুচকার কথা বলছে। চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে পিছলে হাসলো ওহি। বাঁকা হেসে বলল, কিরে, খাবি না? চিত্রা দ্রুত মাথা নাড়ালো, যার অর্থ সে খাবে। ওহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসলো। পাশের থাকা ফুচকার দোকানটা থেকে 2 প্লেট ফুচকা দিতে বলল।